নমস্কার। যারা আমার এই কথার কোলাজ চাটুর্য পরিবারের ছোট্ট প্রয়াসটি নিয়মিত দেখেন, তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তাদের চলার পথ মসৃণ হোক। বলে নিই আবার, আমার এই চ্যানেল পুরোপুরি ইতিহাস এবং বিভিন্ন প্রামাণ্য বিষয় নিয়ে আমি আলোচনা করি। বর্তমানে ইতিহাস নিয়ে আলোচনা করছি মানে এই নয় আগামী দিন পুরাতত্ত্ব বা মন্দির শিল্প নিয়ে আলোচনা করব না, নিশ্চয়ই করব। কিন্তু যা কিছু আলোচনা করি তথ্যকে তুলে ধরাই আমার কাজ। আমি বিষয়গুলি তুলে ধরতে চাই। আমার যে মতামতগুলো আমি প্রকাশ করি সেই মতামতের পেছনে কোনো রঙের প্রভাব থাকে না, যেটা দেখি সেটাই বলি। আমার আনুগত্য তথ্যের প্রতি। নমস্কার। আজকে আমাদের এই চ্যানেলে আমি একটি বিশেষ বিষয় নিয়ে, বিশেষ বিষয় মানে কি, এটা এখন বহু আলোচিত বিষয়। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি গত এক যুগের ওপর, 1 যুগ 3 বছর তারা প্রায় আলোর মধ্যে ছিল না। এখন তারা পাদপ্রদীপের আলোয় আসার প্রচেষ্টা করছে, এবং সেই পাদপ্রদীপের আলোয় আসার চেষ্টা করতে গিয়ে তারা অনেক কথা বলছে, যে কথাগুলো যে কোনো ভারত প্রেমিক, যে কোনো স্বদেশ প্রেমিকের ভালো লাগার কথা নয়। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, এই যে দলটি এরা বলছে এরকম কথা, এরা কিন্তু এদের জন্ম হয়েছিল ভারত বিদ্বেষের মধ্যে দিয়ে। তাই এদের কাছ থেকে আর কিছু কি আশা করা যায়? আমরা পিছিয়ে যাচ্ছি 1962 খ্রিস্টাব্দে। 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে আমাদের ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, গান্ধী যার হাতে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই জওহরলাল নেহেরুর একান্ত ভালোবাসার জিনিস ছিল শান্তি। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, ভারতকে শক্তিশালী করার দরকার নেই। সেই পণ্ডিত জওহরলাল নেহেরুর ভারত সেই সময় চীনের সঙ্গে যুদ্ধে অস্বস্তিতে পড়েছিল। কিন্তু ভারত চীনকে আক্রমণ করেনি কোনো অবস্থাতেই, চীন ভারতকে আক্রমণ করেছিল। বিষয়টা কি হয়েছিল? হিমালয়ের দুর্গম সীমান্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল, একটি লাদাখের আকসাই চীন, অপরটি অরুণাচল প্রদেশের নেফা। অরুণাচল প্রদেশের তৎকালীন নাম ছিল নেফা, এখন অরুণাচল প্রদেশ। চীন তিব্বতকে তাদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য আকসাই চীনের মধ্যে দিয়ে একটি চওড়া রাস্তা তৈরি করেছিল, ভালো মোটরেবল রোড, একেবারে মহাসড়ক নির্মাণ করেছিল গোপনে। এই কাজের জন্য গোপনে এই কাজটা করা যায় কিনা আমি জানি না, কিন্তু ভারত সরকার বলেছিলেন গোপনে, তখন সাংবাদিকরা বলেছিলেন গোপনে। এই কাজের জন্য দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এই সময় ব্রিটিশ ভারতের নির্ধারিত যে ম্যাকমোহন লাইন ছিল, এখন যারা এমপি টেমপি হয়ে পার্লামেন্টে গেছেন তারা বোধহয় ম্যাকমোহন লাইন নামটাও শোনেননি। ভারত চীনের সীমান্তের উপর দিয়ে দুর্গম পার্বত্য অঞ্চল দিয়ে হিমালয়ের মতো দুর্গম অঞ্চল, যে ম্যাকমোহন লাইন তৈরি করা হয়েছিল, সেই ম্যাকমোহন লাইন চীন অস্বীকার করে। চীন অস্বীকার করে, ভারত নয়, মানতে অস্বীকার করে, এবং অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ বলে দাবি করে। অরুণাচল প্রদেশটাকে তিব্বতের অংশ বলে দাবি করে। এই সীমান্ত বিবাদ, অন্যায় দাবি এবং আধিপত্য বিস্তারের আগ্রাসনকে কেন্দ্র করে 1962 সালের 20 অক্টোবর চীন ভারত উত্তর পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু হয়। আক্রমণ শুরু হয় চীনের দিক থেকে। চীন প্রথম আক্রমণ চালায়। কালকেই অনেকে লিখবেন আমি ইতিহাস বিকৃত করেছি, আমি সত্যের অপলাপ করেছি। না, আমি অপলাপ অবশ্য ওরা দেখেন না, অনেক রূঢ় ভাষা ব্যবহার করেন।
আমি সত্যের অপলাপ করছি না, যা ঘটে সেটা ঘটেছিল সেটাই বলছি। যুদ্ধবিরতি 21শে নভেম্বর এই যুদ্ধবিরতি হয়। চীন একতরফাই যুদ্ধ করেছিল, একতরফাই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, সেনা প্রত্যাহার করে নেয়। আর অত উচ্চতায় যুদ্ধ করার মতো কি অবস্থা দেখুন, ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, ট্যাক্সেশন পৃথিবীর সব দেশের থেকে বেশি। সেখানে শীতের, আমাদের সামরিক বাহিনীর যথেষ্ট শীতের পোশাক ছিল না, ভাবতে পারেন, যথেষ্ট শীতের পোশাক ছিল না। মধ্যবিত্ত পরিমাণে যেমন হঠাৎ শীতকালে দার্জিলিং যেতে গেলে কোট কিনতে হয়, সেরকম অবস্থা। আর টেকনোলজি তো, প্রযুক্তি তো ছিল না যুদ্ধাস্ত্র। সেই জন্য চীন তাদের আমাদের বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। 38,000 বর্গ কিলোমিটার চীন দখল করে নেয়। চীন আজও ফেরত দেয়নি। চীন তো সাম্যবাদী, চীনের মধ্যে আগ্রাসনের টেন্ডেন্সি নেই একেবারে। চীন মহা সাম্যবাদী, সবাইকে বুকে নিয়ে নেয়। সেই চীন আমাদের 38,000 কিলোমিটার দখল করে আজ পর্যন্ত রেখেছে। কিন্তু 2020 সালটা অনেক শক্ত ঠাঁই। এখন যে সরকার আছে সেই এখানেও তারা বেশ কিছু অঞ্চল দখল করার তালে ছিল, কিন্তু দখল করতে পারেনি। কূটনৈতিক আলোচনা, কূটনৈতিকভাবে সমাধান হয়েছে, অঞ্চল আমরা ফেরত পেয়েছি, দুপক্ষই সেনা প্রত্যাহার করেছে। এটা এই 2020 বলেই সম্ভব, তার আগে হলে সম্ভবত না। এই বাতাবরণে আমাদের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, একদল মহাবিপ্লবী কমিউনিস্ট বললেন যে চীন তো সাম্যবাদী, তারা ভারতকে আক্রমণ করবে কেন? এই ভারতের বদমাইশি, ভারতের আগ্রাসী মনোভাব চীনকে আক্রমণ করেছে, এখন মার খেয়ে উল্টো কথা বলছে। বললেন কে? প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, EMS নামমুদ্রিবাদ। এবং এরা শুধু বললেন না, এরা তখন সারা পৃথিবীতে মোটামুটি কমিউনিজমের দুটো পন্থা অনুসৃত হয়। একটা রাশিয়া, তুলনামূলকভাবে নরমপন্থী, আর একটা চীন, যারা মনে করে বন্দুকের নলই শক্তির উৎস। তা তো বটেই, চীন যেভাবে বীরত্বপন্থীদের ধুয়ে মুছে শেষ করে দিয়েছিল চায়নাতে, তো ঘটনা কিছু, ইতিহাস, সেটা আমার বিকৃত করা সত্য নয়। তো সেইখানে চীন বন্দুকের উৎস বলবেনই তারা। এই মানুষগুলো ভাবুন, একটা দেশে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সময় কিছু দেশের মানুষ এই দেশের খেয়ে পড়ে বড় হয়েছে, যাদের একটা বিরাট অংশকে, এই 3 জনের মধ্যে 2 জনের, একজন অন্তত ওই পূর্ববঙ্গ থেকে ধাক্কা খেয়ে চলে আসা, ওখানে থাকতে না পেরে চলে আসা সেই মানুষ। এবং এরা তখন চীনের হয়ে বলছেন যে চীন সাম্যবাদী, তারা আক্রমণ করতে পারে না, আক্রমণ করেছে ভারত, সুতরাং তারা কমিউনিস্ট পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে আরও অনেক উগ্র কমিউনিস্ট, উগ্র বামপন্থা অবলম্বন করে এবং CPIM এর জন্ম হয়। আমার প্রতিবাদ্য বিষয় হলো, বিশ্বাস নষ্ট করার মধ্যে দিয়ে দলটির জন্ম হলো। যদিও ভারত রক্ষা আইনে তখন কমিউনিস্টরা চীনের পক্ষে কথা বলছিল, সহানুভূতি দেখাচ্ছিল বলে ভারত রক্ষা আইনে তাদের গ্রেপ্তার করা হয়, তাদের কারাবাসও হয়। কিন্তু তবু এরা দলটা ভাঙে এবং CPIM চীনেপন্থী হয়, চায়নাপন্থী। এবং এরা এখনও সেই ভারত বিদ্বেষ, এদের মধ্যে যে বীজ রয়েছে, তারা সেই যখন একটা দেশ আক্রান্ত হয় তখন সমস্ত শক্তিগুলো এক হয়ে যায়। তারা সবাই মিলে বলে আমরা সবাই আছি, নিজেদের মধ্যে ঝগড়া নিজেরা বুঝবো, কিন্তু বিদেশি শত্রুকে শশীগুপ্ত ভারতের প্রথম বিশ্বাসঘাতক। সেই শশীগুপ্ত থেকে ট্র্যাডিশন সমানে চলেছে। আমরা আলাউদ্দিন খলজির ব্যাপারে দেখেছি, সব নিজের দেশের লোক দুর্গের দরজা দেখিয়েছে। এখানেও নিজের দেশের লোক চীনকে সমর্থন করলো প্রকাশ্যে, জেলে গেল ঠিক, কিন্তু সমর্থন করলো প্রকাশ্যে। এইখান থেকে CPIM এর জন্ম। আজ এই একটি বিশেষ দল, ভারতের একটি বিশেষ দলের জন্ম হলো, কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়ে গেল। আজকে এই বিশেষ দলটি যে ভারত বিরোধী স্লোগান দেবে, কিসের ভারত বলবে রাস্তায় দাঁড়িয়ে, তাতে আশ্চর্যের কী আছে? এরা তো শুরুই করেছে একটা বিশ্বাস সন্তাপ।
এরা শুরুই করেছে সেইভাবে। এই বিচিত্র আমাদের দেশ, এরপরেও এদেরকে কিন্তু সমস্ত সরকারি উচ্চ পদ সম্মান সব কিছু পেয়েছেন এরা, কিন্তু এরা দেশের মধ্যে বসে, দেশের খেয়ে, দেশের বায়ুতে নিঃশ্বাস নিয়ে, দেশের জলে তৃষ্ণা মিটিয়ে, দেশের মাটিতে শয্যা রচনা করে এরা বিদেশকে সমর্থন করেছেন। এরা একটা বিরোধী একটা নীতি, বিদেশি নীতি, সেই নীতি অনুসরণ করে যারা আরেকটা বিদেশি দেশ, তাকে এরা সমর্থন করেছে। কেন জানেন? না সেই নীতির প্রতি ভালোবাসার জন্য নয়, এরা সমর্থন করেছেন এই নীতির সাহায্য নিয়ে একটা বিরাট জনসংখ্যাকে বোকা বানিয়ে তাদের ভোট নিয়ে ভারতের কর্তৃত্ব নেবার জন্য, ভারতের কর্তৃত্ব দখল করার জন্য। 1960 সালে চৌ এন লাই, চীনের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতে আসেন এবং 1954 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু, বিশ্বের সব ভাইকে বুকে টেনে নেওয়া শান্তিকামী, হিন্দু ছাড়া শান্তিকামী এক ভয়ানক নেতা, তা তিনি বলেছিলেন যে হিন্দি চিনি ভাই ভাই, একটা স্লোগান তৈরি হয়েছিল। চৌ এন লাই সেটা উচ্চারণও করেছিলেন। তারপর ফিরে গিয়ে 2 বছরের মধ্যে মত পাল্টে ভারতকে আক্রমণ করলেন। আর এই ভারতকে আক্রমণ করে তিনি প্রমাণ করে দিলেন যে সাম্যবাদী চীন কতটা আগ্রাসনে বিশ্বাসী। আজও তিব্বত চীনের দখলে রয়েছে, আমাদের 38,000 কিলোমিটার চীনের দখলে রয়েছে। আজও আমাদের এক শ্রেণীর নেতা এবং কুচোকাচা তাদের যারা অনুসারী, তারা চীনের দিকে তাকিয়ে আছে। চীন তিব্বত অধিকার করে রেখেছে। তিব্বত একটা নিজে স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল। চীনের কি অধিকার আছে বলার সবাইকে মুক্তি দেব? দালাই লামা ভারতে এসে অরুণাচলে পুনর্বাসন পেয়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের ভেতরের একটা বিরাট অংশ যেন মনে করছে চীন এসে আমাদের মুক্তি দেবে। একদিন মির্জাফর মনে করেছিল ক্লাইভ এসে আমাকে রাজা করবে, আমায় সব পাইয়ে দেবে। সেই ট্র্যাডিশন সমানে চলছে। নমস্কার।